বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন মোল্লা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত বাওবির প্রথম সেমিস্টারের বাংলা ক্লাসে আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান প্রভাষক হিসেবে কর্মরত রয়েছে হারুন মোল্লা ডিগ্রি কলেজে। আমার প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা রাখছি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। করোনাকালীন এই মহামারীর কারণে আমাদেরকে বাসায় বসে ক্লাসটি নিতে হচ্ছে। যেহেতু বাসায় ক্লাসটি নিতে হচ্ছে এবং তোমরা বাসায় বসে ক্লাসটি করছো, সুতরাং তোমরা পড়াশোনার প্রতি আরো বেশি মনোযোগী হবে বলে আমি আশা করছি। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের এই বাংলা ক্লাসটিতে কিছু গদ্য এবং কিছু পদ্যে রয়েছে এবং উপন্যাস রয়েছে এবং সেখানে রয়েছে নাটক। যেহেতু আজকে প্রথম ক্লাস, প্রথমে আমার পরিচয়টি তোমাদেরকে দিতে হবে। আমি আগেই বলেছি আমি ইসরাত জাহান, আমি বাংলা বিষয়ের প্রভাষক। এই কলেজে আমি সুদীর্ঘ 11 বছর ধরে শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছে। তোমাদেরকে সকলকে আমার এই প্রথম ক্লাসে আষাঢ়ের বৃষ্টি স্নাত দিনের শুভেচ্ছা রইল। তাহলে আমরা আজকে যেহেতু আমাদের নির্ধারিত 20টি ক্লাস রয়েছে, সেই নির্ধারিত 20টি ক্লাসে আমাদেরকে বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্প, বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস, নাটক এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তোমরা এরকম একটি বই তোমরা পাবে, এটি হচ্ছে তোমাদের মূল পাঠ্য বই। তো এই মূল পাঠ্য বইয়ে আজকে আমি একটি গল্প শুরু করব। সেই গল্পটির নাম হচ্ছে অপরিচিতা। অপরিচিতা, অপরিচিতা মানে হচ্ছে কি, যে পরিচিত নয়। হ্যাঁ, অপরিচিতা শব্দের অর্থ কি? যে কি পরিচিত নয়। অপরিচিতা, অপরিচিতা, অপরিচিতা মানে হচ্ছে কি, যে পরিচিত নয়। এই গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা এখন একটু কবি পরিচিতি বা লেখক পরিচিতি সম্পর্কেও আমরা প্রথমে আলোচনা করে নিব। 1861 থেকে 1941। এটি হচ্ছে কি কবির জন্ম এবং মৃত্যু সাল। কবির জন্ম এবং মৃত্যু সাল। তা রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা সকলেই জানো যে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম হচ্ছে 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, বিখ্যাত ঠাকুর পরিবারে। তিনি কিন্তু ছিলেন তার মা বাবার 14তম সন্তান এবং 8ম পুত্র। তার পিতামহের নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আর তার মহিষী মানে তার বাবার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তার মাতার নাম হচ্ছে সারদা দেবী। তোমরা এই জিনিসগুলো আমি বলছি, প্রথম ক্লাস দেখে মনে করো না যে এই কথাগুলো আমি বলছি। এইটুকু আমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য। তিনি তার 15 বছর বয়সে, কত বছর বয়সে বললাম? 15 বছর বয়সে তার প্রথম হচ্ছে কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। তাহলে আমরা জানলাম যে প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। কত বছর বয়সে? 15 বছর বয়সে। তারপরে 16 বছর বয়সে তার প্রথম গল্প প্রকাশিত হয়। সেই গল্পটির নাম হচ্ছে ভিখারিনী। তাহলে তার
প্রথম গল্পের নাম কি? প্রথম গল্পের নাম মানে যে গল্পটি দিয়ে তিনি ছোট গল্পের লেখক হিসেবে আবির্ভূত হন বা আবির্ভাব ঘটে বাংলা সাহিত্যে, সেই গল্পটির নাম হচ্ছে ভিখারিনী। মনে থাকবে তোমাদের, সেই গল্পটির নাম কি? ভিখারিনী। ভিখারিনী, হ্যাঁ। এটি হচ্ছে কি, তার হচ্ছে প্রথম বাংলা সাহিত্যে প্রথম ছোট গল্প, যে ছোট গল্প লিখে তিনি সাহিত্যে আবির্ভাব ঘটান। হ্যাঁ, সেটি হচ্ছে সেই ছোট গল্পটির নাম হচ্ছে ভিখারিনী। আর তার সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। সর্বশেষ গল্পটির নাম কি? সর্বশেষ গল্পটির নাম হচ্ছে কি? মুসলমানের গল্প। মুসলমানের গল্প। তোমরা জানো যে রবীন্দ্রনাথ এমন একটি ব্যক্তি বা এমন একটি প্রতিভা, যে সাহিত্যের এমন কোন শাখা নেই যে শাখায় তিনি বিচরণ করেননি। হ্যাঁ, যেমন হচ্ছে কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, আত্মজীবনী। হ্যাঁ, তিনি গান লিখেছেন, তিনি ছবি এঁকেছেন, হ্যাঁ, তিনি সুরকার ছিলেন, গীতিকার ছিলেন। হ্যাঁ, তাহলে সাহিত্যের যত শাখা রয়েছে সেই সকল শাখাতেই তার হচ্ছে বিচরণ ছিল। হ্যাঁ, তিনি কিন্তু তোমরা মনে রাখবে যে তার জীবনের শেষ তিনি সুদীর্ঘ ৮০ বছর বেঁচে ছিলেন। তার এই সুদীর্ঘ মানে জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি ১১৯টি ছোট গল্প রচনা করেন। মনে থাকবে তোমাদের নিশ্চয়ই, কতটি ছোট গল্প রচনা করেন? ১১৯টি ছোট গল্প রচনা করেন। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ম্যাডাম অপরিচিতা লিখলেন, অপরিচিতার মধ্যে এখানে রবীন্দ্রনাথ লিখে আবার এগুলো শুরু করেছেন, কিন্তু আমি অপরিচিত গল্পটি তোমাদের শুরু করব, তার আগে রবীন্দ্রনাথ সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। তোমরা জানো যে বাংলাদেশে যে প্রথম কৃষি ব্যাংক, সেই কৃষি ব্যাংক কিন্তু স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০১ সালে তিনি কি করেন? ১৯০১ সালে তিনি শান্তিনিকেতন বিদ্যালয় স্থাপন করেন। পরবর্তীতে সেটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে রূপ লাভ করেন। তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে বাংলা সাহিত্যের প্রথম নোবেল বিজয়ী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক না? সেই সালটি ছিল কত সাল? ১৯১৩ সাল। ১৯১৩ সাল কোন কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পান? সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি ১৯১৩ সালে কি করেন? নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি। বানানে তোমরা সকলে বানানে সতর্ক থাকবেন। হ্যাঁ, তোমরা বানানে তোমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, বানান কিন্তু ভুল করা যাবে না। তাহলে কোন কাব্যের জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য কত সালে? ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার পান। সাহিত্যের একটি অন্যতম শাখা হচ্ছে কিন্তু প্রকৃতি। রবীন্দ্রনাথ কিন্তু তার সাহিত্যের একটি অন্যতম অনুসর্গ বা বিষয় ছিল হচ্ছে এই প্রকৃতি। এটা তোমরা মনে রাখবে। এখন আমরা তার কিছু কাব্যগ্রন্থের নাম বলবো। আমি কিছু কাব্যগ্রন্থের নাম বলবো, সেখানে আমি বলবো হচ্ছে উপন্যাসের নাম, সেখানে আমি বলবো নাটক, ছোট প্রবন্ধ এবং আত্মজীবনীর নাম। তাহলে তোমরা মনে রাখবে যে প্রথমে আসবে হচ্ছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কি? কবিতার সমষ্টি, ঠিক না? সেখানে অনেক কবিতা থাকবে, সেই কবিতার সমষ্টিকে বলা হচ্ছে কাব্যগ্রন্থ। তাহলে আমরা কয়েকটা কাব্যগ্রন্থের নাম এখন শুনবো, আমি বলবো, তোমরা শুনবে। সেই কাব্যগ্রন্থ হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, গীতাঞ্জলি, বলাকা, পুনশ্চ, জন্মদিনের শেষ লেখা। এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থের নাম। এবার আমরা উপন্যাসের নাম যদি বলি, উপন্যাসের নাম বলবো হচ্ছে চোখের বালি, তারপরে গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা। আর ছোট গল্প হচ্ছে গল্পগুচ্ছ। হ্যাঁ, গল্পগুচ্ছ ৩টি খণ্ড রয়েছে, ৩ সঙ্গী, গল্প স্বল্প। আমরা যে গল্পটি নিয়ে আজকে আলোচনা করব, যে অপরিচিতা, সে অপরিচিতা গল্প কিন্তু প্রথম গল্প সপ্তকে অন্তর্ভুক্ত হয়, পরে গল্পগুচ্ছে ৩য় খণ্ডে সেটি অন্তর্ভুক্ত
করা হয়। আর নাটক যদি বলি তাহলে হচ্ছে বিসর্জন, অচলায়তন, চিত্রাঙ্গদা, ডাকঘর, রক্তকরবী, এগুলো হচ্ছে তার মানে শ্রেষ্ঠ নাটক। আর প্রবন্ধ, প্রবন্ধ হচ্ছে কালান্তর, কালান্তর মানে হচ্ছে এক কাল থেকে অন্য কাল, হ্যাঁ, কালান্তর সাহিত্যের স্বরূপ, আধুনিক সাহিত্য। আর তার আত্মজীবনী হচ্ছে জীবন স্মৃতি আর হচ্ছে ছোটবেলা। তাহলে আর আমাদের এই যে মানে বিশিষ্ট যে ব্যক্তি, হ্যাঁ, বাংলা সাহিত্যের যে সর্বশ্রেষ্ঠ প্রতিভার অধিকারী যাকে আমরা বলি, সেই রবীন্দ্রনাথ কিন্তু কলকাতায় পরলোক গমন করেন 1941 সালের 7ই আগস্ট। ঠিক আছে, এইটুকু ছিল আমাদের এইটুকু ছিল হচ্ছে আমার লেখক পরিচিতি। এবার আমরা আমাদের মূল গল্পটি চলে যাব। মূল গল্পটি তোমরা মনে রাখবে, এটি কিন্তু রবীন্দ্রনাথের একটি কি, এটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি গল্প। এই গল্পটি প্রথম মাসিক প্রমথ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথমে প্রকাশিত হয়। হ্যাঁ, প্রথমে প্রকাশিত হয়। এই গল্প আমি বলেছিলাম যে প্রথমে এটি গল্প সপ্তকে এই গল্পের সংকলন হিসেবে গ্রন্থভুক্ত হয়, পরবর্তীতে গল্পগুচ্ছের 3য় খণ্ডে এটি কি হয়, এটি অন্তর্ভুক্ত করা হয়। মনে রাখবে, এটি যৌতুক প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদী গল্প। অপরিচিতা, অপরিচিতা, অপরিচিতা শব্দটির আমি তাহলে কি অর্থ বলেছিলাম? অপরিচিতা শব্দের অর্থ হচ্ছে কি, যে পরিচিত নয়, হ্যাঁ, সেটা হচ্ছে অপরিচিতা। এই অপরিচিতা গল্পে তাহলে এটি একটি কি, যৌতুক প্রথার বিরুদ্ধে একটি কি প্রতিবাদী গল্প। গল্পকার এখানে কিন্তু যে নারীর যে ব্যক্তিত্ব, হ্যাঁ, বলিষ্ঠ যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে তার নিপুণ হাতের ছোঁয়ায় তিনি কি করেছেন, তার নিপুণ হাতের ছোঁয়ায় তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা এইটুকু বুঝতে পারি। এবার আমরা আমাদের মূল যে গল্পটি রয়েছে সেই গল্পটি সম্পর্কে আলোচনা করব। মূল গল্পটি সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। অপরিচিতা, তোমরা মনে রাখবে, এই অপরিচিতা গল্পে আমাদের এক ব্যক্তিত্বহীন চরিত্রের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে এই গল্পের নায়ক, যার নাম হচ্ছে অনুপম, হ্যাঁ, আর নায়িকার নাম হচ্ছে কল্যাণী। আমরা কিন্তু আগেই বলেছি যে এটা হচ্ছে যৌতুক প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদী গল্প। তাহলে আমাদের নায়কের নাম কি? নায়কের নাম হচ্ছে অনুপম, অনুপম। আর আমাদের এই গল্পের যে নায়িকা, হ্যাঁ, এই গল্পের নায়িকা, নায়িকা বললাম, এখানে নায়ক, নায়ক বললাম যে, আর নায়িকা হচ্ছে কল্যাণী। হ্যাঁ, এখানে আমরা অনুপমের বাবা বেঁচে নেই, তার রয়েছে মা, হ্যাঁ, আর অনুপমের হচ্ছে মামা, সেই মামাও তার থেকে মাত্র 5-6 বছরের বড়। হ্যাঁ, অনুপমের মামা পাবো যে তার সমস্ত সংসারটাকে কুক্ষিগত করে রেখেছে, মানে সমস্ত সংসারের দায়িত্বভার সবকিছু কে করে, অনুপমের মামা দেখাশোনা করে। তার বাবা, অনুপমের বাবা ওকালতি করে বেশ পয়সা অর্জন করেছিলেন, কিন্তু তিনি মৃত্যুর পরে প্রথম হাফ ছেড়ে বাঁচেন। হ্যাঁ, মানে তিনি এতটাই ব্যস্ত ছিলেন, হ্যাঁ, তার ওকালতি ব্যবসা করতেন। তাহলে এটা তোমাদের মনে রাখবে। আর নায়িকার বাবা, হ্যাঁ, আমরা যার বলিষ্ঠ চরিত্রের অধিকারী, হ্যাঁ, আমরা দেখতে পাবো সেই কল্যাণীর বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। হ্যাঁ, তারপরে সেখানে আমরা পাবো হরিশের নাম পাবো, যে হচ্ছে আসর জমাইতে অদ্বিতীয়। হ্যাঁ, যে হরিশই প্রথমে এসে কল্যাণীর খোঁজ খবরটা দিবে। হ্যাঁ, আর তারপরে আমরা আরেকটা এই গল্পের মধ্যে আরেকটা চরিত্র পাবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হলো বিনু-দা। হ্যাঁ, বিনু দাদা, যেটাকে বলে বিনু দাদা। বিনু দাদা হচ্ছে অনুপমের পিসতুত ভাই, যে হচ্ছে কল্যাণীকে মানে বিয়ের সময় আশীর্বাদ করবে। হ্যাঁ, বিনু দাদা, এই বিনু দাদা হচ্ছে কল্যাণীকে আশীর্বাদ করবে। তাহলে এটি হচ্ছে আমাদের এই গল্পের আমাদের
চরিত্রগুলো, অন্যতম চরিত্রগুলো। এখন আমরা আমাদের মূল যে গল্পটি রয়েছে সেই গল্পে আমরা চলে যাব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এই গল্পটি যে গল্পকথক, মানে গল্পটি যে বর্ণনা করছে, গল্পকথক, হ্যাঁ, গল্পকথক মানে এই গল্পটি যে বর্ণনা করছে সেটি কিন্তু অনুপম নিজেই। গল্পকথক, গল্পকথককে অনুপম, অনুপম, হ্যাঁ, মানে মানে লেখক। এখানে আমরা আসলে বলতে পারি যে লেখকই হচ্ছে কি এই এই ইটির যে কি গল্প কথক, হ্যাঁ, এই গল্পটির গল্প কথক হচ্ছে কি অনুপম। হ্যাঁ, তাহলে এই চরিত্রগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা আমাদের গল্পের প্রথমে আমরা দেখতে পাবো যে যৌতুক প্রথার বিরুদ্ধে এখানে নারী এবং পুরুষের সম্মিলিত একটি প্রতিরোধের গল্প। হ্যাঁ, যে একটি ব্যক্তিত্বহীন যুবক, তার নাম হচ্ছে কি অনুপম। হ্যাঁ, ব্যক্তিত্বহীন কেন বললাম সেটাও বলবো। হ্যাঁ, মানে সেখানে অনুপমের কোনো মতামত থাকবে না। হ্যাঁ, সত্যকে সত্য প্রকাশের যে ক্ষমতা থাকবে না। হ্যাঁ, সে কথাটাই আমরা বলবো। এখানে কিন্তু যে বলিষ্ঠ ব্যক্তিত্বের যে অধিকারী সে হচ্ছে কল্যাণী, মানে আমাদের এই গল্পের নায়িকা, এবং তার পিতা শম্ভুনাথ সেন। তাদের যে চারিত্রিক যে দৃঢ়তা, এই চারিত্রিক দৃঢ়তার ফলে সমাজে যে গেড়ে বসা ঘৃণ যে যৌতুক প্রথা, সেই যৌতুক প্রথা কিন্তু প্রথম প্রতিরোধের সম্মুখীন হয়েছিল। অনুপমের যখন বয়স অল্প, তখন তার বাবা ওকালতি করে প্রচুর পয়সা মানে অর্থবৃত্তির অধিকারী হন, কিন্তু তিনি তা ভোগ করার আগে তিনি মারা যান। পিতৃহারা এই পুত্রকে মা কিন্তু একটু কষ্ট করতে দেননি। হ্যাঁ, সাধারণ ঘরের ছেলেদের মতো কিন্তু অনুপমের যে বয়োবৃদ্ধি হওয়ার কথা, তার যে বৃদ্ধি হওয়ার কথা, সেটা তার হয়নি। আর তার সংসারের সমস্ত দায়িত্ব কে গ্রহণ করেছিল? তার মামা। হ্যাঁ, তার মামাই তাদের সংসারের সমস্তকে কুক্ষিগত করে রেখেছিল। আর্থিক অবস্থা ভালো না হলেও শম্ভুনাথ সেন মানে শম্ভুনাথ বাবুর একমাত্র মেয়ে কল্যাণীর সঙ্গেই যখন অনুপমের বিয়ের প্রস্তাব আসে, তখন কিন্তু তার মামা রাজি হয়ে যান। হ্যাঁ, বিয়ের দিন মামা আকস্মিকভাবে কন্যা পক্ষের সমস্ত গয়না যাচাই করার জন্য কি করেন, একটি শেকরা বিয়ে বাড়িতে নিয়ে যান। হ্যাঁ, এটি দেখে শম্ভুনাথ বাবু যে হচ্ছে কন্যার পিতা, সে বিস্মিত হন এবং মনক্ষুণ্ণ হন, এবং তিনি কি করেন, তার মেয়েকে বিয়ে না দিয়ে তিনি অতিথিদের খাইয়ে সেখান থেকে তিনি তার বিয়ে ভেঙে দেন। হ্যাঁ, আমি কিন্তু গল্প শুরু করে দিয়েছি। তাহলে দেখো যে যেখানে সেই সময়ে এত ঘটা করে কোনো মেয়ে যদি লগ্নভ্রষ্ট হয়ে যেত, তাহলে সেই মেয়ের কি আর বিয়ে হতো না। আর সেখানে কন্যার বাবা নিজেই কি করেন, সেই বিয়েটি ভেঙে দেন। হ্যাঁ, সেই বিয়েটি কি করেন, ভেঙে দেন। তাহলে যে আমি যে বললাম যে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের গল্প, সেই গল্পটি হচ্ছে কি আমাদের এই অপরিচিতা গল্পটি। আমরা এই আমাদের অনুপম কিন্তু অনেক সুন্দর চরিত্র, মানে অনেক সুন্দর চেহারার অধিকারী। হ্যাঁ, মানে তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করা, মানে তুলনা করতো, মানে তুলনা করে মূলত হচ্ছে কি বিদ্রুপ করা হতো। হ্যাঁ, মানে সে এতটা পরিমাণ সুন্দর ছিলেন। হ্যাঁ, সেজন্য তাকে শিমুল ফুল এবং মাকাল ফল, হ্যাঁ, মাকাল ফল তাকে তুলনা করতেন। তার মা কিন্তু গরিব ঘরের মেয়ে ছিলেন, কিন্তু যে তার পিতার মানে এত অল্প বয়সে এত টাকা রোজগার করে ফেলেন যে হ্যাঁ, তার মা কিন্তু তার ছেলেকে কিন্তু সে অভাবটি বুঝতে দেননি। হ্যাঁ, এবং মানে সে যে মায়ের কোলে কোলে মানুষ হয়েছে, একমাত্র সন্তান ছিল, তাকে দেখে মনে হবে যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। তাহলে আমি কি বললাম যে তার পরিবারের আসল অভিভাবক হচ্ছে কি তার মামা। হ্যাঁ, তার চেয়ে কয় বছরের বড়, 5-6 বছরের বড়। তিনি আর মানে কি আমাদের
আমাদের এই অনুপম, তোমরা বলতে পারো যে একদিকে ম্যাডাম আপনি বলছেন যে অনুপম হচ্ছে ব্যক্তিত্ব রহিত একটি ব্যক্তি, আবার বলছেন যে সে সৎ পাত্র হচ্ছে এই জন্য যে বিয়ে করবার সময় মেয়ের বাড়ির লোকেরা সাধারণত যেমন ঘরের ছেলেকে খোঁজে, আমাদের অনুপম কিন্তু ঠিক সেই রকমই একটি সুপাত্র। সে দেখতে সুন্দর, সে সৎপাত্র, এই জন্যই বলা হয়েছে যে সে তামাকটুকু পর্যন্ত খায় না। হ্যাঁ, সে হচ্ছে পড়াশোনাতে সে এমএ পাশ করেছে, মায়ের আদেশ সে মেনে চলে, মানে ভালো মানুষ হওয়ার জন্য যে সকল যোগ্যতা রয়েছে সেগুলো সমস্ত গুণই কি অনুপমের মধ্যে আছে। কিন্তু তার প্রতিবাদ করার, যেখানে অন্যায় হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য কিন্তু তার পরিবারের বিরুদ্ধে দাঁড়াবার তার শক্তি, সেই সাহসটুকু নেই। এই জন্যই কিন্তু আমি তাকে ব্যক্তিত্বহীন বলেছি। হ্যাঁ, তাহলে এভাবে করে মানে সে এমএ পাশ করে যখন বসে থাকে, এমন সময় তার বন্ধু, যে কিন্তু কানপুরে কাজ করত, সেই বন্ধু এসেই বলে যে মানে একটি সুন্দর মেয়ে আছে। তখন বলো যে তুমি যদি বলো তাহলে আমি তোমার মামার কাছে কি মানে সেই কথাটা তুলতে পারি। হ্যাঁ, হরিশ কিন্তু আমি কিন্তু আগে একটি কথা বলেছিলাম যে হরিশ হচ্ছে আসর জমাতে অদ্বিতীয়, মানে সে সর্বত্রই মানে খাতির। হ্যাঁ, সে এত সুন্দর করে কথা বলতে পারে, মামাও তাকে পেলে কি করতে পারে না, ছাড়তে চান না। তারপরে একদিন এক বৈঠকের মধ্যে তিনি তার কাছে যে একটি সুন্দর সুশ্রী, মঙ্গলময়ী, কল্যাণময়ী একটি মেয়ে আছে, সেই মেয়ের কথা তিনি মামার কাছে তিনি বলেন। হ্যাঁ, তখন বলেন যে তার বংশমর্যাদা অনেকটা ভালো। হ্যাঁ, কিন্তু সেই বংশমর্যাদা এখন কিছুটা মানে অর্থের দিক থেকে সেই মর্যাদা কমে গেল, কিন্তু তার বংশের যে মর্যাদা, সেই মর্যাদা এখনো রয়ে গেছে। সেই পরিবারে একটি মেয়ে। হ্যাঁ, কিন্তু মেয়েটির বয়স 15। সেই সময় তো তোমরা জানো যে তাকে অনেক ছোট বয়সে 6-7 বছর বয়সেই হচ্ছে কি মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো। তার সেখানে সেই মেয়েটির বয়স কত হয়ে গিয়েছে? 15। হ্যাঁ, মনে রাখবে কল্যাণীর বয়স কত ছিল? কল্যাণীর বয়স ছিল হচ্ছে 15। হ্যাঁ, এই কথাটা শুনে কিন্তু কন্যা মানে মামার কিন্তু কি মনটি খারাপ হয়ে যায় যে এত বছর বয়সে, যেখানে 6-7-8 বছর বয়সেই বিয়ে হয়ে যায়, আর সেখানে মেয়েটির বয়স হয়েছে 15। কারণ তার মা ছিল না। হ্যাঁ, আর বাপও কি তার মেয়ের জন্য যোগ্য বর খুঁজে পাননি। হ্যাঁ, মানে এই জন্য তিনি সবুর করতে করতে তার মেয়ের যে বয়স পেরিয়ে যাচ্ছে, এই কথাটি তার বাবার কিন্তু মাথায় আসেনি। যাই হোক, মামার মন নরম হলো এবং বিয়ের মোটামুটি সমস্ত কিছু কি হয়ে গেল, পাকা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি কিন্তু আগে বলেছি যে কন্যাকে আশীর্বাদের জন্য যাকে পাঠানো হলো তার নাম হচ্ছে বিনু দাদা। এই বিনু দাদা যে হচ্ছে কি অনুপমের পিস্তৃত ভাই, সে আশীর্বাদ করে আসলেন। কিন্তু এদিকে কিন্তু কন্যার বাবা প্রথম কিন্তু সেই হরিশের উপর বিশ্বাস করে কিন্তু তিনি প্রথম ওই বিয়ের আগেই কিন্তু তিনি প্রথম অনুপমকে দেখেন। হ্যাঁ, কিন্তু মামা যেদিন তিনি ছেলেকে আশীর্বাদ করতে আসেন, হ্যাঁ, সেদিন কিন্তু বরের মামার ব্যবহারে কিন্তু কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন কিছুটা দমে গিয়েছিলেন। হ্যাঁ, সেটা তার মামা উপলব্ধি করতে পারেনি, কিন্তু সেটা উপলব্ধি করেছিল হচ্ছে অনুপম। হ্যাঁ, তখন আসলে মামা এমন একটি পরিবার চেয়েছিলেন, মানে বিয়ে সম্পর্কে তার একটি মত ছিল। তোমরা মনে রাখবে, বিয়ে সম্পর্কে তার একটি মত ছিল। সেই মতটি হচ্ছে যে তার মানে বেয়াই যে হবে, হ্যাঁ, সে মানে মাথা নিচু করে থাকবে। হ্যাঁ, তার পরিবার মাথা নিচু করে, মানে বউ সে বাড়ির বউ যে হয়ে আসবে, সে কি করবে? মাথা নিচু হয়ে থাকবে। তাদের টাকা পয়সা থাকবে না, কিন্তু টাকা পয়সার প্রয়োজন হলে সেই টাকা পয়সা যতটুকু পারা যায় সেই দিতে, হ্যাঁ, তারা দ্বিধা পর্যন্ত করবে না। যাই হোক, এরকম একটি মত থাকার ইতে মানে কি কি যৌতুক দেওয়া হবে সমস্ত কিছু লিখে পড়ে সমস্ত কিছু কি করা হলো, সমস্ত কিছু রেডি করা হলো। তার বিয়ে বাড়িতে যখন মানে সকলে আসলো, যখন হলুদ মানে
পণ সম্পত্তি, পণ মানে হচ্ছে কি যৌতুক, যৌতুক সম্পর্কেও সবকিছু পাকাপোক্ত হয়ে গেল। হ্যাঁ, সমস্ত কিছুই সেই সময় যেহেতু পণ প্রথার প্রচলন ছিল, তাহলে সবকিছু সেখানে ঠিকঠাক হয়ে যায়। গায়ে হলুদ অসম্ভব ধুমধাম করে হয়ে গেল। হ্যাঁ, তারপরে ব্যান্ড বাঁশি সমস্ত কিছু একেবারে মিশে, যত রকম বাদ্য বাজনা আছে সেগুলো মিশে, হ্যাঁ, বর একদিন কি করলো, বিয়ে বাড়িতে যে উপস্থিত হলো। হ্যাঁ, বিয়ে বাড়িতে যে উপস্থিত হলো, মামা কিন্তু বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না। মানে কারণ কি, যে পরিমাণ লোকজন যাওয়ার, বরযাত্রীর যে পরিমাণ লোক যাওয়ার কথা ছিল তার থেকে অনেক পরিমাণ বেশি তারা লোকজন নিয়ে সেখানে অনুষ্ঠানে উপস্থিত হলো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু শম্ভুনাথ সেন কিন্তু তিনি 40 অনূর্ধ্ব, তার 40 বছর বয়স হবে। হ্যাঁ, তার চুলে কিছুটা পাক ধরেছে, কিন্তু মানে মানে চুলে মানে চুল তার কাঁচা, কিন্তু গোফে কিছুটা পাক ধরেছে, কিন্তু সে এতটাই সুপুরুষ। হ্যাঁ, মানে ভিড়ের মধ্যে দেখলে তার, ভিড়ের মধ্যে যদি সে যায় তাহলে তার চেহারাটাই কি সবার আগে চোখে পড়বে। হ্যাঁ, শম্ভুনাথ সেনের কিন্তু সে কিছুটা কি চুপচাপ ধরনের সে মানুষ। তো মামা কিন্তু বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না, কারণ খুশি তার হওয়ারই কথা না, কারণ যে পরিমাণ মানুষ যাওয়ার কথা ছিল তার থেকে তারা অনেক বেশি মানুষ তারা নিয়ে গিয়েছিলেন, এবং যে উঠোনটিতে তারা দাঁড়িয়েছিলেন সেই উঠোনটিতে বরযাত্রীর এত পরিমাণ বরযাত্রী গিয়েছিল যে সেখানে জায়গা হচ্ছিল না। তারপরে শম্ভুনাথ সেনের একটি উকিল বন্ধু ছিলেন, সেই উকিল বন্ধু জোরহাত করে বারবার করে, হ্যাঁ, তাদেরকে সমস্ত কিছু, তাদের আয়োজন সমস্ত কিছু তাদেরকে দেখাশোনা করছিলেন বলে আর মামা ব্যাপারটা নিয়ে আর মাথা গলালেন না যে তার বিয়ে বাড়ি পছন্দ হয়নি, না হলে একটা একটা চূড়ান্ত এসপার বা ওসপার হয়ে যেত। এই ঘটনার পরে যখন শম্ভুনাথ সেন, যখন বর যে সবাই বসলো, তখন শম্ভুনাথ সেন বাবুকে বরের মামা ডেকে নিয়ে অন্য একটি ঘরে নিয়ে গেলেন। হ্যাঁ, নিয়ে গিয়ে বললেন, সেখানে যে দেখা যায় যে শেখরা, যে হচ্ছে স্বর্ণ পরিমাপ করে, মামা বিয়ে বাড়িতে একটি শেখরা নিয়ে যায় কন্যার গয়না বা স্বর্ণ অলংকার পরীক্ষা করার জন্য। তোমরা জানো নিশ্চয়ই যে শেখরা যে হচ্ছে স্বর্ণের খাঁটিত্ব, মান যে পরীক্ষা করে তাকে শেখরা বলা হয়। হ্যাঁ, সে শেখরা নিয়ে যান। এই জিনিসটি যখন শম্ভুনাথ সেন দেখেন, তখন সে কিছুটা অবাক হয়ে যান যে কি করে সম্ভব যে বিয়ে বাড়িতে অনুপমের মামা একজন শেখরা নিয়ে এসছেন, যে কি না স্বর্ণ, মেয়েকে, কন্যাকে কতটুকু স্বর্ণ দেওয়া হয় এবং সেই স্বর্ণটি আসল কি নকল তা যাচাই করার জন্য নিয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই কিন্তু মামা কি করতে পারেন না, কোনোভাবেই শম্ভুনাথ সেন এই ব্যাপারটিকে গ্রহণ করতে পারেন না। তিনি বিয়ের আসর থেকে কি করেন, তিনি বিয়ের আসর থেকে বরকে মানে অনুপমকে ডেকে নিয়ে যান। যে বাবা তুমি কি বলো। হ্যাঁ, তখন তার মামা বলবে যে ও আবার কি বলবে। হ্যাঁ, হ্যাঁ বলছে, ও এই ফাঁকে বলে যে মেয়ের গয়না, মানে মেয়ের সমস্ত গয়না নিয়ে আসেন। তখন কিন্তু শম্ভুনাথ সেন কল্যাণীর শরীর থেকে সমস্ত গয়না খুলে নিয়ে সেই শেখরার কাছে নিয়ে যান। শম্ভুনাথ বাবুর দেখো, এখানে আমরা বলিষ্ঠ চরিত্রের অধিকারী পাবো যে সেখানে অনুপমের কি মতামত, যে বিয়ের আসরে কন্যার শরীর থেকে সমস্ত গয়না খুলে নিয়ে মেয়ের মামাকে দেওয়া হচ্ছে, ছেলের মামাকে দেওয়া হচ্ছে সমস্ত গয়না পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এবং সেখানে তিনি ছেলের কি মত, হ্যাঁ অনুপমের কি মত বা নায়কের কি মত সেটা জানতে চাচ্ছে, আর মামা তাকে বলছে যে ও আবার কি বলবে, আমি যা বলবো তাই হবে। হ্যাঁ, এখানেই কিন্তু বোঝা যায় যে অনুপমের সংসারের সমস্ত দায়িত্ব, কর্তব্য, এগুলো সমস্ত কিছু বা সমস্ত সংসারটাকে কুক্ষিগত করে রেখেছে হচ্ছে তার মামা। কারণ কি ওই সময় অনুপম শুধুমাত্র একটু কিন্তু ঘাড় ঘুরায়, যে ঘাড় নাড়ায়। এই কথাটার অর্থ হচ্ছে এখানে যে এইসব ব্যাপারে তার কথা বলার অনধিকার রয়েছে। তখন তার মামা বলে যে ও এখানে কি করবে, ও সভায় গিয়ে বসুক, মানে বিয়ের সভাতে গিয়ে বসুক। তখন শম্ভুনাথ সেন বলেন যে না, সভায় নয়,
তাকে এখানে বসতে হবে। হ্যাঁ, তার কিছুক্ষণ পরে একটি গামছার মধ্যে করে সে সমস্ত গয়না নিয়ে এসে সে শেখরার সামনে সেটি রাখে। তখন শেখরা সেগুলো দেখে বলে যে এগুলো হচ্ছে পুরনো আমলের গয়না। হ্যাঁ, যেমন মোটা তেমনই ভারী। হ্যাঁ, এখানে মানে ফাঁকিবাজি দেওয়ার কিছু নেই। এবং ছেলেরা যতটুকু পরিমাণ গয়নার কথা বলেছিল তার থেকে অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি গয়না তিনি তার মেয়েকে দিয়েছিলেন। হ্যাঁ, তখন তোমরা এখানে একটু মনে রাখবে যে শেখরা মকর মুখ একটি বালা চাপ দিয়ে যে দেখায় যে তাহা বাকিয়া যায়, এবং কি করে নোট বইয়ের মধ্যে সমস্ত কিছু ফর্দ তুলে নেয় যে সেখানে কোনো গয়না যে ফাঁকি দেওয়া হয়েছে কিনা। হয়তো দেখা গেল যে বিয়ের সময় পরিয়ে দিয়েছে, কিন্তু কন্যার বিদায়ের পর দেখা গেল সেই গয়নাগুলো ঠিক মতো আসছে না। হ্যাঁ, সেটিকেও যাতে ফাঁকি দেওয়া না চলে সেভাবে করে তারা দেখে নেয়। হ্যাঁ, এভাবে করে একটি একটি করে সমস্ত গয়না তারা নোটে ফর্দ করে নেয়। তখন শম্ভুনাথ সেন একটি এয়ার রিং মানে হচ্ছে কানের দুল, মনে রাখবে, যেটা দিয়ে বিনু দাদা কল্যাণীকে আশীর্বাদ করেছিল। হ্যাঁ, এয়ার রিং মানে হচ্ছে কি, ইয়ারিং মানে হচ্ছে কানের দুল। তাহলে আমরা জানবো এখন ইয়ারিং কি। ইয়ারিং মানে হচ্ছে কি, কানের দুল। এটা দিয়েই তাকে আশীর্বাদ করা হয়, কল্যাণীকে বিয়ের আগে আশীর্বাদ করা হয় কানের দুল। হ্যাঁ, এই কানের দুল দিয়ে তাকে আশীর্বাদ করা হয়। যখন শেখরা সমস্ত গয়না পরীক্ষা করছিলেন তখন শম্ভুনাথ সেন সেই শেখরাকে এই ইয়াররিংটি, হ্যাঁ যেটা হচ্ছে দিয়ে কন্যাকে বা কল্যাণীকে আশীর্বাদ হয়েছিল সেটি শেখরার কাছে দেয়। তখন বলে যে এটা বিলাতি মাল, এটার মধ্যে সোনার ভাগ সামান্যই আছে। তখন শম্ভুনাথ বাবু সেই ইয়াররিং জোড়া কি করে তার মামার হাতে তুলে দিয়ে বলেন যে এটা আপনারাই রাখিয়া দেন। হ্যাঁ, যেটা দিয়ে আপনারা আশীর্বাদ করেছিলেন। শেখরা সেখানে বলে যে এটা হচ্ছে বিলাতি মাল, হ্যাঁ বিদেশি জিনিস, কিন্তু এটার মধ্যে স্বর্ণ নাই বললেই চলে। হ্যাঁ, এই কথাটা এটা কিন্তু একটা অপমানজনক কথা। হ্যাঁ, মামার মুখ লাল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সে নিজে, মামা দরিদ্র, মানে তাকে ঠকাবে, সে ঠকবেন, হ্যাঁ এইটুকু সে কিন্তু কখনোই মানুষের কাছে পরাজয় স্বীকার করে না। তখন মামা অনুপমকে বলে যাও তুমি বিয়ের আসরে যাও। হ্যাঁ, তখন শম্ভুনাথ সেন বলেন যে না এখন যেতে হবে না, আগে আপনাদেরকে খাইয়ে দিই। তখন মামা বলেন সে কি কথা, বিয়ের সময় তো পার হয়ে যাবে। তখন বলল যে না, আপনারা সেটা নিয়ে ভাববেন না, এখন উঠুন। মানে তার এই শেষ খুবই সাধারণ ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষের মধ্যে তার গলার মধ্যে যে একটা জোর রয়েছে, সেই জোরের কারণে মামাকে উঠতে হলো। এবং বরযাত্রীরা সবাই কি খুব তৃপ্তি নিয়ে তারা আহার শেষ করলো, মানে খাবার শেষ করলো। হ্যাঁ, রান্না ভালো ছিল, সেজন্য সকলে কি তৃপ্তি বোধ করলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষে বললো যে এবার আপনাদেরকে গাড়ি ডাকিয়া দিই। হ্যাঁ, তারা দেখো যে এখানে মানে তার যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী সে রাগ হওয়া সত্ত্বেও কিন্তু তখনই কিন্তু সে তার মেয়ের বিয়েটাকে ভেঙে দেয়নি। সে সমস্ত অতিথিদেরকে প্রথমে খাইয়েছে, খাওয়া দাওয়ার পরে বলে যে এবার আপনাদের গাড়ি ডাকিয়ে দিই। হ্যাঁ, এ কথাটা যখন বলে তখন বলে যে আপনি কি ঠাট্টা করিতেছেন? হ্যাঁ, মানে বলে যে আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমরা অত ধনী নই, হ্যাঁ আপনাদের যোগ্য আয়োজন আমরা করতে পারি নাই, আপনাদের আর কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে হ্যাঁ তখন বলে যে তবে আপনাদের গাড়ি ডাকিয়ে দিই। এই কথা শুনে কিন্তু মামা খুবই আশ্চর্য হয়ে যান। তখন বলে কি আপনি কি ঠাট্টা করিতেছেন? তখন শম্ভুনাথ সেন বলেন যে ঠাট্টা তো আপনি সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে আর স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। হ্যাঁ, এই যে দেখো এখানেই কিন্তু সে যৌতুক প্রথার বিরুদ্ধে তার বলিষ্ঠ প্রথম পদক্ষেপ আমরা এখানে দেখতে পাই। মামা দুই চোখ এতটাই বড় করে তাকিয়েছিলেন যে মানে তিনি অবাক, মানে বিস্মিত হয়ে গিয়েছিলেন। শম্ভুনাথ সেন তখন বললেন যে আমার কন্যার গয়না আমি চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি আমার কন্যা তুলে দিতে পারি না। হ্যাঁ, তখন তিনি একটি কথাও কিন্তু আর অনুপমকে বলে নাই, কারণ প্রমাণ হয়ে গিয়েছিল যে অনুপম সে কিছুই না, সে একটি ব্যক্তিত্বহীন ব্যক্তি। হ্যাঁ, তখন এই কথাটা বলে দিয়ে তিনি সমস্ত বরযাত্রীদেরকে বিদায় করে দেন।
এভাবে করে বহুদিন এই ঘটনার পরে হ্যাঁ অনেক দিন চলে যায়। অনুপম তখন অনেক কল্পনা তার মধ্যে আসে। সে চিন্তা করে হ্যাঁ যে তার মা, সে চিন্তা করে যে মেয়ের বাবা যেখানে লগ্নভ্রষ্টা হয়েছে সেখানে এই মেয়ের তো আর কখনোই বিয়ে হবে না। হয়তো দেখা যাবে যে মেয়ের বাবা মেয়ে অনুনয় বিনয় করে আবার এসে অনুপমের কাছে তাদের মেয়েকে বিয়ে দিতে চাইছে। হ্যাঁ, এরকম করে অনুপমের অনেক কল্পনা থাকবে, কিন্তু এগুলো কিন্তু আসলে কিন্তু নিছকই কল্পনা, সেখানে বাস্তবতার কোনো রেশ নেই। অনেক দিন পরে এভাবে করে দিন চলে যায়। অনেক দিন পরে অনুপম তার মাকে নিয়ে সে কি করছিল, তীর্থে যাচ্ছিল। তীর্থে যাচ্ছিল, হঠাৎ করে এক অজানা স্টেশনে হ্যাঁ একটি অপরিচিত মেয়ের কণ্ঠস্বর শুনে সে মুগ্ধ হয়। হ্যাঁ, তার কাছে মনে হলো যে সেটি শুধু একটি কণ্ঠস্বরই নয়, সেটি হচ্ছে একটি গান। হ্যাঁ, পরদিন যখন একটি বড় স্টেশনে গাড়ি বদলের সময় আসলো, তখন সেই ওই মেয়েটি অনুপমের মা এবং অনুপমকে তাদের কামরায় এসে নিয়ে যায়। হ্যাঁ, কিন্তু অনুপমের মার কিন্তু সেই মেয়েটিকে পছন্দ হয়, কিন্তু সে স্বভাবগত কারণে, যেহেতু সে অন্যের সাথে যেচে কথা বলতে পারে না, স্বভাবগত কারণে সে কি করতে পারে না, সে মেয়েটির সাথে গুছিয়ে কথা বলতে পারে না। কিন্তু যখনই মেয়েটি নেমে যাবে, হ্যাঁ তাদের চাকর এসে যখন সমস্ত জিনিসপত্র, হ্যাঁ তার সাহায্যকারী যখন এসে সমস্ত জিনিসপত্র ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে, তখন তার মা আর সহ্য করতে না পেরে, মানে অনুপমের মা যে যারা তীর্থে যাচ্ছিল, হ্যাঁ তখন আর সহ্য করতে না পেরে তখন বলে যে মা তোমার নাম? তখন সে বলে যে আমার নাম কল্যাণী। এই নামটি শুনে মা এবং ছেলে, হ্যাঁ অনুপমের মা এবং কি অনুপম নিজেই চমকে ওঠে। তো আর বলে যে তো আমার বাবা শম্ভুনাথ সেন এখানকার ডাক্তার। হ্যাঁ, পরে মানে তারা দুজনে এতটাই চমকে গিয়েছিল। হ্যাঁ, তখন যে জানতে পারে যে 4 বছর আগে যার সাথে বিয়ে ভেঙে গিয়েছিল এই সেই কল্যাণী। হ্যাঁ, তখন দেখে যে কল্যাণী কিন্তু আর বিয়ে করে না। হ্যাঁ, সে বিয়ে না করার প্রতিজ্ঞা করে, সে নারীদেরকে, মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করার জন্য সে দায়িত্ব পালন করে যাচ্ছে। অনুপম বিয়ে করেনি, কিন্তু অনুপম কি এখনো মাঝে মাঝে কল্যাণীর কাছে যায়, সুযোগ পেলে তার কাজে সহায়তা করে। এভাবেই সে অনুপম কিন্তু কল্যাণীকে পায়। তো এটাই ছিল আমাদের অপরিচিতা গল্প মূল গল্পটি। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে যেভাবে বললাম নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ আমরা আমাদের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, তোমরা সকলে গল্পটি পড়বে, পড়লেই তোমরা বুঝতে পারবে যে আমি যে কথাটি বলেছি সেই সমস্ত কিছু এই বইটির মধ্যে বা এই গল্পটির মধ্যে তোমরা দেখতে পাবে বা উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, এটাই ছিল এই অপরিচিত গল্পের মূল কাহিনী। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।